আদিল মির্জাস বিলাভড লিখেছেন নাবিলা ইশক পর্ব ৪। কিরে, মুখের এই অবস্থা কেন? মনে হচ্ছে মশা খাইছিস। শান্ত আগুন চোখের সামনে চেয়ে আছে। সে পারলে এখনই গ্রামে ফিরে ফাজিল মেয়েটাকে ৪-৫টা চর মারে, ওর বিয়ের শখ মিটিয়ে দেয়। ইতরে ঘরে ইতর, মুখে আওড়াই কিছু না, চল। তারপর তারা দুজন আপাতত রোজাদের বাড়ির সামনে। ঘড়ির কাঁটা ঘুরছে বেলা ৯টায়। দীপা বেগম আজও দরজা খুলে হতভম্ব হয়েছেন। এতগুলো কালো পোশাকের লোকদের একসাথে দেখলে কেন স্বাভাবিক মানুষ আর স্বাভাবিক থাকতে পারে না। তবে প্রথম দিনের মতো আতঙ্কে ধরপড়িয়ে ওঠেনি। এবার নিজেকে সামলে নিয়েছে বেশ। তোতলালেন সামান্য। আমার মেয়েটা কোথায়? এখনো তো ফিরল না। ওর ফোনে কল ঢুকছে না। বাবা, একটু কথা বলিয়ে দিন না। ওর কণ্ঠ শুনলে শান্তি পেতাম। আজিজুল সাহেব রাজিও এসে দাঁড়িয়েছে। কেউই সারা রাত ঘুমোতে পারেনি বোঝা যাচ্ছে। আজিজুল সাহেবের গলার স্বরে অবশ্য মিনতির চেয়ে কঠোরতাই বেশি ছিল। ও তো কখনো রাত করে থাকেনি, এই প্রথম। তার উপরে ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। এটা কেমন কথা? হয় মেয়ের সাথে কথা বলিয়ে দেন, না হলে আমাকে নিয়ে চলুন। শান্ত নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। বসের হয়ে ব্যাপারটা সে আপাতত ধামাচাপা দিতে ব্যাকুল। আর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বেকুব বানানো তার অন্যতম গুণ। শান্ত হেসে এগুলো ২ কদম ধরল আজিজুল সাহেবের হাত। তাকে সাহায্য করে ভেতরে নিতে নিতে ধীরে গতিতে বলতে থাকলো, স্যার আপনি তো জানেনই আমাদের প্রিন্সেস কতটা পাগল মিস রোজার। চোখে হারাই তাকে। এর আগে সব জন্মদিনে দেশের বাইরে পালন করা হয়েছিল বিধায় জন্মদিনগুলোতে মিস রোজার সঙ্গে প্রিন্সেস পায়নি। এবারই প্রথম। তাই তো গতকাল রাতে ভীষণ কান্নাকাটি করছিল। কোনোভাবে ছাড়বে না অগত্যা মিস রোজা বাধ্য হয়ে থাকতে। সাথে ঘুমোই। আর ওনার ফোন সম্ভবত আপনাদের কাছে, তাই যোগাযোগ করতে পারছেন না। তবে আমি ফিরে কথা বলিয়ে দেব, আপনি নিশ্চিন্তে থাকুন। আজিজুল সাহেবের বিচলিত হৃদয় শান্ত হলো সামান্য। রাজু এসে দেখাই বড় বোনের ফোনটা, যা তার কাছেই ছিল। এতে পুরোপুরি শান্ত হন নিপা বেগম। একটু লজ্জিত ভঙ্গিতেই বলেন, বসেন না বাবারা। আসলে মেয়েটা কখনো বাড়ির বাইরে রাত কাটায়নি তো, চিন্তা হচ্ছিল। শান্ত ভীষণ বিনয়ের সাথে বলল, হাইপার হবেন না ম্যাম, চিন্তার কোনো কারণ নেই। মিস রোজা সুরক্ষিত আছেন। আমি ফিরে কথা বলিয়ে দেব। শান্ত ইশারা করতে হাত ভর্তি বক্স নিয়ে ঢুকেছে বডিগার্ডস। ড্রয়িং রুমে সাজিয়ে রেখে একইভাবে বেরিয়ে গেল। এলেন এখনও শান্তর পাশে। মিষ্টি কথা সে বলতে পারে না, তাই এই সময়গুলোতে মুখ বন্ধ রাখাই শ্রেয়। শান্ত আরও নরমভাবে দুটো আলাপের কথাবার্তা বলে বেরিয়ে এলো। হাস্যজ্জ্বল মুখটা মুহূর্তেই থমথমে হলো। নির্বিকারভাবে উঠে বসলো ড্রাইভিং সিটের পাশে। এলেন ড্রাইভিংয়ে বসেছে, পিছনে বাকি বডিগার্ডস। গাড়িটা এক টান চলল মির্জাবাড়ির উদ্দেশ্যে। জানালা পর্দা ভেদ করে প্রবেশ করেছে সকালের নরম সূর্যের কিরণ। শোনা যাচ্ছে পাখিদের ডাক, বাতাসে শব্দ। পিনপতন নীরবতা ভেঙে রোজা গঙ্গালো মৃত স্বরে নড়ে চড়ে উঠল। মারিয়ম বেগম তখন বসেছিলেন ছোট সোফায়, চোখ বুজে আসছে। শব্দ করে মেলে তাকালেন, দ্রুত উঠে দাঁড়ালেন। বিছানায় পাশে বসে বললেন, রোজার মাথার কাছে হাত বুলিয়ে ছুঁয়ে দিলেন মাথাটা। ডাকলেন ধীর গলায়। রোজা আধো আধো চোখ মেলে তাকালো। অস্পষ্টভাবে দেখল মারিয়ম বেগমকে। নিজের অবস্থান বোঝাতে সময়ের প্রয়োজন পড়ল না। আতঙ্কে ধরপড়িয়ে শোয়া থেকে উঠতে চাইলে বাদ সাধলেন মারিয়ম বেগম। ঠেলে শুয়ে দিলেন দ্রুত। চিন্তিত হয়ে পড়লেন, ওঠো না, শুয়ে থাকো। রোজা কথা শুনল না, উঠে বসে। নিচে শরীরে কাপড় চোপড় লক্ষ্য করে আরও ঘাবড়ে ওঠে। নীল হয় চোখমুখ। রোজার আশঙ্কা বুঝে মারিয়ম বেগম মৃদু হেসে আশ্বস্ত করলেন, শরীর মুছে আমি পরিবর্তন করে দিয়েছি, এখন ফ্রেশ লাগছে না। রোজা স্বস্তির শ্বাস ফেলল। তবে ভালো দুটো কথা প্রত্যুত্তরে বলতে পারল না। তার ভিতরে যে তাণ্ডব চলছে, বয়ে এইটুকুনি হয়ে আছে তার সত্তা। চোখে ভাসছে ঘটে যাওয়া সব দৃশ্য। আনমনা হাত চলে গেল গলায়। রক্ত আর নেই, কিন্তু এখনো মনে হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী একটা পুরুষালী রুক্ষ হাত থাবা দিয়ে ধরেছে গলাটা, যেন এক্ষুনি টিপে দম বন্ধ করে মেরে ফেলবে তাকে। রোজার গলার দিকে তাকালেন মরিয়ম বেগমও। 5টা আঙুলের ছাপ স্পষ্ট পড়েছে তার। কাপড় চোপড় বদলানোর সময় রোজার পেটেও দেখছিলাম। বুদ্ধিমতী ভদ্রমহিলা এই সম্পর্কে একটা প্রশ্নও করলেন না, দেখলেন না কোনো রকমের আগ্রহ। বরং উঠে গিয়ে এক গ্লাস পানি এনে ধরলেন মেয়েটার সামনে। রোজা বাড়িয়ে ধরা গ্লাসটা নিল। একটানে পুরো গ্লাসের পানি শেষ করলো। কোনো রকমে দুটো শব্দ আওড়ালো, থ্যাঙ্কস মিসেস মারিয়ম। মৃদু হেসে ফাঁকা গ্লাসটা টেনে নেয় মারিয়ম বেগম। অন্য হাতে চুয়ে দেয় রোজার মাথা, বলিয়ে দেন ধীর গতিতে। শান্ত করতে চান যেমন। বুঝতে পারেন রোজার অবস্থা। এতে কিছু শান্ত হয় মেয়েটা। বড় করে শ্বাস টেনে নিচ্ছিল ভেতরে। ও সময়ে পুনরায় চোখ গেল নিচের পরনের কাপড় চোপড়ের দিকে। মুহূর্তে শিউরে ওঠে কিছু একটা ভেবে। গা ছমছম করে কেমন। নিজের শরীরের দৃষ্টি বলিয়ে টেনে ধরে ধরে দেখে পরনের সাদা শার্ট প্যান্ট। ফ্যাকাশে মুখে ফিসফিস করে, কাপড় চোপড়। জবানে মরিয়ম বেগম নীরব রইলেন। তার নীরবতায় যেন জবাবটা আছেন। রোজা তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। সাদা শার্ট এসে ছুঁয়েছে তার উরু। প্যান্টের লেন্থ জমিন ছুঁয়েছে। কয়েক ভাঁজ পড়েছে নিচে।
কোমরে প্যান্টেরটা বেল দিয়ে বাঁধা, না হলে নির্ঘাত খুলে পড়ে যেত এতক্ষণ। রোজা দ্রুত এদিক সেদিকে চেয়ে প্রশ্ন করল, আমার কাপড় কোথায়? মারিয়ম বেগম বললেন, নোংরা বলে ওয়াশে দিয়েছি। এখন রোজা কি বলবে? আমাকে এই নোংরা রক্তাক্ত কাপড় চোপড় এনে দিন, আমি ওগুলোই পরবো? তা তো সম্ভব নয়। আর নাইবা সম্ভব গায়ের এই কাপড় চোপড় আর এই মুহূর্তে পরে থাকা? তার পুরো শরীর কেমন শিরশির করছে। রোজা অনুনয় করল, আপনার কিছু নেই? আমাকে আপনার থেকে কিছু একটা দিন প্লিজ। মারিয়ম বেগম অসহায় হয়ে বললেন, আমার কিছু নেই এখানে। এই জন্যই তো স্যার। মারিয়ম বেগম থেমে গেলেন, বাক্য সম্পন্ন করলেন না। রোজার গা কাটা দিল। কিছুক্ষণ আগে তাকে মেরে ফেলতে চাওয়া লোকটার কাপড় চোপড় পরে আছে সে। ভাবতেই মাথাটা ভনভন করছে। আরও ভনভন করছে এই ভেবে যে সে এখনো এই বাড়িতেই আছে, আদিল মির্জার অধীনে। রোজা এখান থেকে যদি একবার বেরোতে পারে, মরে গেলেও আর এখানে কখনো আসবে না। খুব শিক্ষা পেয়েছে। যদি আগে জিহাদের কথা শুনতো আর কাজটা ছেড়ে দিত, তাহলে আজ এই এমন দুর্গতি হতো না। মারিয়ম বেগম দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে প্রশ্ন করে বসলেন, কি করছো? স্যার, কেন রেগেছেন? মরিয়ম বেগম জানেন কোনো কারণ ব্যতীত ঝামেলা করার লোক আদিল মির্জা না। এতগুলো বছর ধরে তো এই বাড়িতে কাজ করে যাচ্ছেন তিনি। অল্প হলেও জানেন, বোঝেন। যেহেতু ঝামেলা হয়েছে, তার মানে রোজারই কোনো একটা ভুল হয়েছে। না হলে হঠাৎ এমন কেন করবেন? কি কারণ? বোঝা যাচ্ছে রোজার গলা টিপে ধরা হয়েছিল। কোমরের ব্যাপারটা ভাবতে গেলেন না ভদ্রমহিলা। ওটা বেশ এড়িয়ে গেলেন নিজ ভাবনাতেও। অন্যদিকে রোজা হতবিহ্বল নিজের ওপরে চড় মেরেছিল সে আদিল মির্জাকে। ভাবতে ভাবতে ধপাস করে বসলো বিছানায়, দুহাতে মুখ ঢেকে ফেললো। মূল সমস্যাটা হচ্ছে রোজার অনুশোচনা হচ্ছে না। উল্টো তার ভেতরে শয়তান বলছে আরও দুটো একসাথে দিতি। যেহেতু তোকে মারবেই, আরও 4-5টা চড় দিয়েই না হয় মূর্তি। একটা কম হয়ে গেল না? রোজা কি শুধু শুধু মেরেছে? অসভ্য অভদ্রের মতো ওভাবে তার কোমর হাতাচ্ছিল কেন? সাহায্যের নামে একরকম হ্যারাসমেন্ট ছিল ওটা। তাই মাথা কাজ করার আগে তার হাত কাজ করেছে। তখন চড় মেরে অনুশোচনা হলেও এখন আর হচ্ছে না। এখন আরও কয়েকটা মারতে ইচ্ছে করেছে। অসভ্য বেহারা সন্ত্রাস কোথাকার। রোজা কান্না পাচ্ছে। চোখে ভাসছে পিস্তলে হাতে থাকা আদিল মির্জা। কানে ভাসছে গুলির শব্দ। মনে হচ্ছে এই তো গুলি করে তাকে মেরে ফেলবে। তার মতো নগণ্য এক রোজাকে মেরে বালি চাপা দেওয়া তো চুটকির ব্যাপার। ইস, এত তুচ্ছ রোজা, এত অসহায়। আজ গরিব বলে মুখ বুঝে সহ্য করে নিতে হচ্ছে। মারিয়ম বেগম নরম হয়ে বললেন, কিছু এনে দিই, খেয়ে নাও। রোজা মাথা নাড়ল। যার মাথার পিস্তল সেই মানুষ কিভাবে খাবে? গলা দিয়ে খাবার নামবে না। রোজা উঠে দাঁড়ালো, এসে ধরল মারিয়ম বেগমের হাত। আলতোভাবে ফিসফিস করে বড় আশা নিয়ে জিজ্ঞেস করলো, আমি কি চাইলে বেরিয়ে যেতে পারবো? মারিয়ম বেগম বেচারির আশা নষ্ট করতে চাইল না, বললেন, দেখতে পারো। কেউ আছে বাইরে? হাসেন মারিয়ম বেগম, বলেন, নেই, দরজায় গার্ডস শুধু। ব্যাস, রোজা তখনই বেরোলো রুম ছেড়ে। এই গেস্ট রুম সিঁড়ির পাশে। বেরিয়ে দেখা গেল ফাঁকা লিভিং রুম। রোজা তাড়াহুড়ো করে ছুটল দরজার দিকে। দরজার বাইরে দাঁড়িয়েছিল স্বপন, ক্লান্ত সহ আর কয়েকজন। রোজাকে দেখে সবগুলো সোজা হলো, দৃষ্টি নামালো। বল বশত দৃষ্টি তোলার সাহস করে না। রোজা সেদিকে নজর নেই। দুহাতে প্যান্ট তুলে দ্রুত বেরিয়ে যেতে চায়। তখনই স্বপন নির্বিকার মুখে বলে, আপনার বেরোনোর পারমিশন নেই ম্যাডাম। রোজা প্রথমে চমকালো বেরোনোর পারমিশন নাই শুনে। এর চেয়েও বেশি চমকালো সম্বোধন শুনে। ম্যাডাম? কি ম্যাডাম? মিস রোজা থেকে সোজা ম্যাডাম? রোজা হতভম্ব হয়ে ছেড়ে দিল তুলে ধরা প্যান্ট। অমনি জমিনে ছুল সাদা প্যান্টের লেন্থ। সেই দৃশ্য স্বপন ক্লান্ত সহ মুখ লুকালো। রোজা ম্যাডাম ফ্যাডাম ডাকের আপাতত ধার ধারল না। নিজের আতঙ্ক লুকিয়ে স্বাভাবিকভাবে বলল, আমার বাসায় যেতে হবে, সরুন। ক্লান্ত আরও বিনয়ের সাথে বলল, পারমিশন নেই ম্যাডাম, আপনার কি প্রয়োজন বলুন। রোজার মেজাজ খারাপ হলো অমনি। ম্যাডামের কোষ্টি কিলাই, ম্যাডামকে কলমি রোজা। আর বেরোতে পারবো না কেন? আমার ইচ্ছে মানে আমি বেরোবো, সরুন। স্বপন আরও ক্লান্ত আর শুনল না, সৈনিকের মতো দাঁড়িয়ে থাকলো। রোজা আরও তর্ক করবে না বা জোরপূর্বক বেরোনোর চেষ্টা করবে। অসময় প্রবেশ করলো শান্ত এলেনের গাড়ি। গাড়িটা শব্দ করে এসে থামলো বাড়ির সামনে। শান্ত আর এলেন একটু হলেও রোজার পরিচিত, তাই দ্রুত ডাকলো, রোজা, এই যে শুনুন। হ্যাঁ, আপনি এইদিকে আসুন। শান্ত এগিয়ে আসতেই বলল, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না, আমি বাসায় ফিরবো, লোকদের সরে যেতে বলুন। শান্ত আবার স্বপন ক্লান্তর চেয়ে বিপরীত। নির্বিকার মুখে নয়, বরঞ্চ মিষ্টি করে হাসতে হাসতে নরম গলায় বলল, ম্যাডাম, আপনার বসের পারমিশন লাগবে। আপনি এখানে সময় অপচয় না করে তার সাথে কেন কথা বলছেন না? রোজা চোখ গরম করে তাকালো। নিজেকে সামলে পর মুহূর্তে অনুনয় সুরে বলল, হঠাৎ মা কল দিয়ে জানালেন খুব অসুস্থ তিনি, আমার ইমার্জেন্সি বেরোতে হবে, আমি পরে তার সাথে কথা বলে নেব। শান্ত আরও মিষ্টি করে বলল, কিন্তু ম্যাডাম, আপনার ফোন তো আপনার কাছে নেই, আপনার ফ্যামিলির কাছে, আর তারা চমৎকার আছেন। মাত্রই দেখা করে এলাম। রোজার আগে থরথর করে কাঁপলো, আঙ্গুল তুলে চিৎকার করলো, একরকম
হোয়াট ইজ দিস বিহেভিয়ার? প্রশ্নটি পর কেমন যেন থমে নীরবতা বয়ে গেল। সেই নীরবতা ভাঙল বেশ দূরে থেকে আসা এক বিরক্তি কণ্ঠে। আদিল সেই তিনতলা করিডোরে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে নির্বিকার গলায় শান্তকে প্রশ্ন করল, হোয়াট ইজ শি ইজ সেইং? শান্তর মিষ্টি মুখে হাসি মুছে গেল। শক্তপোক্ত হয়ে দাঁড়িয়েছে। বসের সুরে মিলিয়ে থমথমে গলায় জনাবে বলল, বস, মিস রোজা বলেছেন হোয়াট ইজ দিস বিহেভিয়ার। রোজা জল কাপের আগে টকবক করে রক্তে। নিজের এমন দুর্দশার উপর লানত। তাকে এত অপমান, এতটা অসম্মান করা মানুষটাকে সে কিছুতেই কিছু বলতে পারছে না, কিছু করতেও পারছে না। এই যন্ত্রণা তাকে কান্না পাচ্ছে। সে কেন এতটা সামান্য? রোজা তাতে দাঁত পিষে আওড়াই, আই ওয়ান্ট টু শুট ইউ, মিস্টার আদিল। শান্তর কথার কোনো প্রত্যুত্তর করে না আদিল, তবে সরেও না, দাঁড়িয়ে থাকে। ওখান থেকেই নির্বিশেষে দেখে রোজাকে। তার ব্যবহার করা কাপড় চোপড়ই রোজার গায়ে বিদ্যমান। সাদা শার্টটা সম্ভবত কত পরশু আদিল পরেছিল। তার কাপড় চোপড় মানেই অমন হ্যাংলা পাতলা রোজার শরীরে জন্য সুবিশাল। কেমন পুরো অস্তিত্ব তার গুটিয়ে গিয়েছে শার্ট প্যান্টের নিচে। শার্টের দু হাতা ঝুলছে, হাত বেরিয়ে গেছে হাতার ভেতরে। শুধু বড় লাল নখের একটু চিকচিক করেছে। আদিলের পুরো শরীর যেন আগুনে লেগে গেছে। দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি গ্রাস করে নাই তাকে। কেমন অন্ধকার চোখে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, শুধু পারছে না চোখ তুলে আগুন ছুটতে। আদিল কিছুক্ষণ উপভোগ করে ঘরের ভিতরে যাওয়ার বং ধরতেই রোজা তড়িঘড়ি করে এলো। ডাকলো কাপা গলায়, স্যার। আদিল ফিরল না, তবে দাঁড়ালো। রোজা উপরে তাকিয়ে ভাবাচাকা খেলো। একটা উদাম চওড়া পিঠ তার দিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, স্যার, আমি বাড়ি ফিরতে চাই, আমাকে যেতে দিন। আদিল জবাব দিল না, সরে এলো। রোজা নিচ থেকে কয়েকবার ডাকলো। সিঁড়ি ধরে উপরে উঠতে চাইতেই দেখলো স্বতঃস্ফূর্ত একটা পুতুল ছুটে এসেছে ঝড়ের গতিতে। পারছে না হাওয়ায় উড়ে এসে রোজার কোলে পড়তে। স্নো হোয়াইট। রোজা এবার সত্যি সত্যি কান্না পেল। এই পুতুলের জন্যই তো তার এত মুসিবত কপালে। কেন এই পুতুলকে ওই বদমাইশের লোকটার মেয়ে হতে হলো? কেন? রীতি ছুটে এসে জড়িয়ে ধরেছে রোজার হ্যাংলা পাতলা কোমর, আর পর মুহূর্তেই কেমন ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ভীষণভাবে রেগে যাওয়ায় ভান ধরে। বাচ্চা বাচ্চা মুখের দুগাল ফুলিয়ে দু হাতে কোমরে রেখে বড় বড় চোখে চেয়ে প্রশ্ন করে, তুমি দেরি করেছো কেন? আজ তোমার আরও দ্রুত আসার কথা না? বলো, তাকিয়ে আছো কেন? কি ভাবছো? মিষ্টি করে তাকিয়ে থাকলে আমি গলে যাব? প্রশ্ন করবো না? তাহলে তুমি ভুল, স্নো হোয়াইট। আমি ভীষণ রেখেছি। রোজা জবাব দেয় না। নীরবে কিছুক্ষণ দেখে মিষ্টি মুখটা। যখন সে ওর নানি হয়ে আসে এইটুকুনি একটা বাচ্চা ছিল মেয়েটা। ওর বয়স কতই বা ছিল তখন? একটুখানি একটা পুতুল। ধরতে গেলে সে ওই বাচ্চাটা পেলেছে এত বছর ধরে, কতটা আদরে রেখেছে তা শুধু সেই জানে। হৃদয়ের কতটা জুড়ে ওর অস্তিত্ব তা শুধু খোদাই জানেন। রোজার ভেতরটা হাহাকার করে ওঠে। সে হঠাৎ রীতিকে বুকের মধ্যে টেনে নিয়ে কোলে তুলে নেয়। হেঁটে গিয়ে বসে লিভিং রুমের নরম সোফাটার এক কোণে। ওকে বুকে জড়িয়ে রোজা চুপ রয়। একটু পরপর শুধু দীর্ঘশ্বাস ফেলে যায় আপন মনে। রীতি বোধহয় বুঝতে পারে তার স্নো হোয়াইটের মন ভালো নেই। অমনি কেমন বিড়াল ছাড়ার মতো চুপড়ি মেরে বুকে পড়ে রইল। দুহাত বাড়িয়ে রোজার গলাও চড়িয়ে ধরল। মাথাটা কাঁধে রেখে চোখ বুজে থাকলো অনেকটা সময়। আর একটু শব্দ অব্দি করলো না। পিনপতন নীরবতা চারিপাশে জুড়ে। সিঁড়ি করে দাঁড়িয়ে আছেন মারিয়ম বেগম, হাতে গরম দুধের গ্লাস। তিনি অদূরে থেকেই নরম দৃষ্টি রেখেছেন। ছোটের মৃদু হাসির উপস্থিতি। মৃদু শব্দতে আর চোখে তাকালেন দরজার দিকে। শান্ত এলেন স্বপন সহ ক্লান্ত দাঁড়িয়ে আছে ওখানটায়। ওরাও আড়ে আড়ে দেখছে। দেখবে না, সুন্দর দৃশ্য যে, মন ভালো করার মতো, বুকে প্রশান্তির ঝড় বইয়ে দেওয়ার মতো। মারিয়ম বেগম দৃষ্টি ফিরিয়ে নেবেন অসময়ে দেখলেন শান্ত হঠাৎ করে পকেট হাতড়ে দ্রুত নিচের স্মার্টফোন বের করেছে। চটপট একটা ছবি তুলে রোজা রীতির এই মিষ্টি মুহূর্তটুকু। এরপর ফোনে কিসব যেন করছে, মিটিমিটি হাসতে কেমন। ব্যাস, এতেও আরও পাকাপুক্ত হয় ভদ্রমহিলার ভাবনারা। তিনি মির্জা বাড়ির কাজের লোক তো আজ অনেকগুলো বছর। অল্প স্বল্প হলেও অন্যদের তুলনায় ভালো জানেন যতটুকু জানেন। আদিল মির্জার কাছের লোক শান্ত আর এলেন। ওরা আদিল মির্জার ছায়া, আদিল মির্জার অস্তিত্ব। এই ছায়ারা যখন এতটা আগ্রহ, সচেতন, কৌতূহল কারোর প্রতি, তখন ঘাবলা তো আছেই একটা। সচেতন হলেন মারিয়ম বেগম নিজেও। আরও নিবিড়ভাবে দেখলেন রোজাকে। রোজা তখন রীতির দুগালে ধরে মুখটা নিজের মুখের সামনাসামনি এনে কপালে চুমু বসিয়ে তখনকার পাকা পাকা কথাগুলোর উত্তরে বলে, খুব বড় হয়ে গেছে। আম 6। ও, বড় তবে? কেমন বড়? আর কতটুকু? এত বড়। আর 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 রোজা চাপা সরে হেসে ওঠে। রীতির নাক টেনে ইশারা করে মারিয়ম বেগমের দিকে। মারিয়ম বেগম দুধের গ্লাস সহ এগিয়ে এলেন। রোজার গ্লাসটা নিয়ে ধীরে সুস্থে মিষ্টি মিষ্টি কথা বলে রীতিকে খাওয়াতে ব্যস্ত হয়। মেয়েটা দুধ খেতেই চায় না। কেন? আশ্চর্য। তাদের রাজু তো ছোটবেলা থেকে দুধ খেতে উতলা উল্টাপাল্টা হয়ে থাকতো।
এখনো প্রতিদিন নিপা বেগম রোজ 1 গ্লাস দুধ দেয়। ছেলেরা আরও উতলা থাকে, নিজেই সেদে আসে মাঝে মধ্যে মিস গেলে। এই বাচ্চাটা আমার দুধ বিদ্বেষী হলো কেন? দুধ ভালো লাগবে না কেন? মজারই তো, সুগার তাই সামান্য। কেন ভালো লাগবে না সোনা? রীতি চোট ভেঙে আওড়াই, ভালো লাগে না। মরিয়ম বেগম আর চোখে তাকালেন দুয়ারের দিকে। দুটো দুয়ারে বডিগার্ড ব্যতীত সব বাগানে চলে গিয়েছে। এতে তিনি আশ্বস্ত হলেন। কণ্ঠ খাতে নামিয়ে হঠাৎ করে বলে বসলেন, স্যার দুধ পছন্দ করেন না, শুনেছি বাচ্চা থাকতেও তিনি এমন ছিলেন। রোজা মুহূর্তেই চুপসে গেল, তাকালো হৃদির মুখের দিকে। চোখের মনির রং ধূসর, ভাষা ভাষা চোখ, চোখ নাক পাতলা, ঠোঁট পরিষ্কার ভাবে বোঝায় এই আদিল মির্জা ফটোকপি। শুধু চেহারাই না, পছন্দ অপছন্দেও এই মেয়ে বাবার পদচারণ অনুসরণ করেছে। স্নো হোয়াইট। রোজার ভাবনায় ফানাস হয়ে উড়ে যায়, চমকে তাকাই কোলের মধ্যে থাকা মিশে থাকা মিষ্টি মুখটার দিকে। আওড়াই, সোনা। রীতি আরেকবার ভালোভাবে দেখল রোজার পরনের শার্ট প্যান্ট। এরপর রোজার সুন্দর মুখ কিঞ্চিত কৌতূহল আগ্রহী কণ্ঠে প্রশ্ন করে, ইজন্ট দিস মাই ড্যাডস শার্ট? অ্যাম আই রং? রোজা লজ্জায় দিশাহারা হলো, বাচ্চার চোখে চোখ মেলাতে পারল না। ইস, কি বিচ্ছিরি একটা পরিস্থিতি। কোনো রকমে দাঁতে দাঁত পিষে জবাবে বলল, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গিয়েছে, তাই আপাতত পড়েছি। রীতি মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে জানালো, ইট স্মেল লাইক ড্যাড। রোজা চমকে ওঠে, শিউরে ওঠে, তার পুরো শরীর মিইয়ে আসে। খামচে ধরে পেটের দিকে শার্ট, পেরেশানিতে এত সব খেয়াল করেনি ও। ভাবেনি কাপড় চোপড় নিয়ে তেমন একটা। এখন রীতির কথায় কেমন নাকে এসে ভাসছে কলনের ঘ্রাণ, পুরুষারে কলনের ঝাঁঝালো সুবাস কেমন একটা আছে। শার্ট কি ধোয়া হয়নি? রোজা চমকে তাকালো মারিয়ম বেগমের দিকে। মারিয়ম বেগম তখন অসহায় চোখে চেয়ে আছেন রীতির দিকে, অবস্মৃতি ফুলের মতো হাসতে। রোজার ইচ্ছে করছিল তখনই এই কাপড় চোপড় শরীর থেকে খুঁড়ে ছুঁড়ে ফেলতে। কেন ওই লোকের কাপড়ই পরতে হতো? তাও আবার ওই লোকের নিচের ব্যবহার করা শার্ট প্যান্ট দিয়েছে। ছি, এত বড় লোক মানুষ নাকি উনি? নতুন কিছু কি ছিল না ব্যবহার করা দিয়েছে? তার উপর আবার সন্দেহ আছে নাকি ধোয়া কিনা? কোনো আক্কেল কি আছে? রোজার গা রীতিমতো কাঁটা দিয়ে উঠেছে। শান্তর কথা শুনে ধ্রুব সামনে কাঁদছে, মাথার ভিতরটা মুহূর্তের জন্য পুরো ফাঁকা হয়ে আছে। বেচারা কাঁচতে কাঁচতে প্রায় পড়ে গেল বাগানের জমিনটার ছোটা সবুজ গাছের ওপরে। বুক থুবড়ে পড়তেই থোর আর দিতাম ছুটে এসে মুখ চাটতে চাইল। বেচারা দ্রুত দুহাতে তাদের মুখ সরিয়ে দেয়। ওদের চোখ রাঙিয়ে কোনো রকমে হতদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়, চেঁচিয়ে বলল, হোয়াট? চর চর? আর ইউ কিডিং মি? শান্ত নির্বিকার চোখে চেয়ে আছে, যেন দৃষ্টি দিলেই বোঝালো, ডু ইউ থিঙ্ক অ্যাম আই? ধ্রুব ঠকিল, ধরপড় করছে ওর বুকের ভেতরটা। বড় বড় চোখে তাকালো এলেনের দিকেও, যেন এলেন থেকে শুনতে চাচ্ছে এসব মজার কথা। কিন্তু এলেন আরও নির্বিকার। কোনো কৌতূহলের স্পর্শনে ধ্রুব নিজেকে শান্ত করে মাথাটা এগিয়ে নিয়ে কণ্ঠে খাতে নামিয়ে ভয়ে ভয়ে ফের জিজ্ঞেস করলো, আসলে ওই পুচকুকে এক পিঁপড়ের মতো দেখতে মিস রোজা বস, আমাদের বসকে চড় মেরেছে, আদিল মির্জাকে। বলতে বলতে বেচারা অবিশ্বাসের শেষ সীমানে পৌঁছালো পুনরায়। এলেন এই যাত্রায় দীর্ঘশ্বাস ফেলল, ডান হাতে বুক টলে অস্থির ভঙ্গিতে বলল, জানিস না কি ভয় যে পেয়েছিলাম? এত ভয় আমি বসের বেলটাকেও পাই না। ধ্রুব পাশে স্বপন ক্লান্ত, ওরা বারবার চোখের পলক ফেলছে আশ্চর্যের সপ্তমে পৌঁছে। মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। স্বপনের ভাবনা অন্যদিকে মোড় নেয়। এই যাত্রায় প্রশ্ন করে, কেন এ ধরনের কাজ করলো? মানে বস কি করেছে? শুধু শুধু তো আর মানেনি, তাই না? এত পাগল তো ওনাকে লাগে না, বেশ ভদ্র। শান্ত আর এলেন চোখ চাওয়াচাই করলো, প্রত্যুত্তরে দুজনেই নিশ্চুপ হয়ে পড়ল। কোন মুখে বলবে ওসব? ওদের দুজনকে এমন চুপ থাকতে দেখে আগ্রহ জন্মালো বাকিদের মধ্যে। আরও জোরালোভাবে জিজ্ঞেস করা হলো। এক পর্যায়ে বাধ্য হয়ে এলেন এলেন জানালো, এতে আরও কি কর্তব্য বিমূর্ছব। ধ্রুব ফিসফিস করে প্রশ্ন করলো, বসকে রেখে আছেন? শান্ত হেলান দিয়ে দাঁড়ালো গাছের সাথে, একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, রেগে শুধু মম হয়ে আছেন, পারছেন না পুরো বাড়ি আগুন ধরিয়ে দিতে। আমি ভয়ে কাছে ঘেসছি না। রোজাকে পেয়ে পুরো বাড়ি জুড়ে রীতি প্রফুল্লতায় স্ত্রীত্ব ফেসে বেড়াচ্ছেন। উন্মাদনায় শীর্ষে ও কোনো কিছুতেই না নেই। সেদিন একটু ঠান্ডা লেগেছিল বাচ্চাটার, টানা সপ্তাহখানিক ঔষধ নির্দেশ আছে, ঔষধ খেতে চাইতো না ও। অন্যদিন একবার করে বলে বলে খাওয়াতে হতো, অথচ আজ রোজার শুধুমাত্র মিষ্টি করে একবার বোঝাতে হয়েছে। অমনি খেয়ে নিয়েছে। আজ বড্ড বাধ্য, বড্ড মিষ্টি। ও রুমভর্তি জন্মদিনের উপহার। গতকাল যারা এসেছিল বার্থডে পার্টিতে, সবাই দেশের গণ্যমান্য লোকজন, তাদের উপহারও তো তেমনই। রীতি উচ্ছ্বাসের সাথে রোজাকে সাথে নিয়ে উপহার আনবক্স করতে বসেছে। ও তো আর বাচ্চা বাচ্চা হাতে পারছে না। মরিয়ম বেগম আর রোজাকেও খুলে খুলে দেখাতে হচ্ছে। সর্বপ্রথম ও খুঁজে খুঁজে রোজার উপহারগুলোই খুলছে। প্রত্যেকটা বক্স খুলেই মুগ্ধ হয়েছে, আহ্লাদে গলে যাচ্ছে। ধীরে ধীরে আবার দেখাচ্ছে কেমন। রোজা কি যে ভালো লাগছিল।
ভাষায় ব্যক্ত করা যাবে না। সে মুগ্ধ চোখে পাখির মতো কিচিরমিচির করা মিষ্টি মুখ নির্বিশেষে দেখল। রোজার উপহারগুলো খোলার পরেই মেয়েটার আসল রূপ বেরোলো। আর কোনো উপহারে তেমন আগ্রহ নেই। কেমন নির্বিকার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে হাত নাড়িয়ে বলল, সরিয়ে ফেলো মারিয়ম নানি, এগুলোও সরিয়ে ফেলো। রোজা অসহায় গলায় বলল, সোনা, তোমার কি উপহার পছন্দ হচ্ছে না? রীতি চোখ জোড়া পিঠ পিটিয়ে চাইলো, কেমন ঠোঁট ভেঙে বলল, কিন্তু এইসব তো আমার সবই আছে। রোজা জোরপূর্বক হাসে, নিজ মনে আওড়াই, কি নেই তোমার বড়লোকের বেটি? রীতি অবশ্য বুঝলো তার নির্বিকার হাবভাব তার স্নো হোয়াইটের পছন্দ হচ্ছে না। অমনি নিজের মধ্যে কেমন টেনে টুনে নিজের মধ্যে উচ্ছ্বাস জড়ো করলো। এরপরে উপহারগুলো আগ্রহ নিয়ে খোলার চেষ্টা করছে, নিজের উচ্ছ্বাসে বোঝাতে শব্দ করছে। এতে আরও অসহায় হলো রোজা, তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। মারিয়ম বেগমও হেসে সামান্য মাথা দোলালেন। রোজা চট করে ওর গালে ঠোঁট ছুঁয়ে হেসে বিড়বিড় করে বলেন, দুষ্টু একটা, অভিনয় করে শিখে গিয়েছ? রীতি দুগাল ভরে হাসলো, চোখে তারা ভাসিয়ে বলল, I can do anything for you. I love your smile, Snow White. রোজা ভেতরটা ফের উতাল পাতাল আনন্দের জোয়ারে ভেসে উঠল। অন্যরকম সুখে চোখ ভিজে ওঠে, দুদিকে হাত জড়িয়ে আওড়াই, I love your everything, my princess. চোখ বুঝল রোজা, নিজের ভেতরে অশান্তি কমে এলো। মনে হলো সে পারবে এই সমস্যা থেকে বেরোতে। তাকে শুধু ঠান্ডা মাথায় সবটা সামলাতে হবে, একটু মাথা নোয়াতে হবে, কিছুটা বাধ্য হতে হবে। তাহলেই সে ঝামেলা ছাড়া বেরোতে পারবে। হয়তোবা একটু কানেকশনও থাকবে বাচ্চাটাকে মাঝে মধ্যে দেখার। রোজা যে কখনো পারবে না ওকে পুরোপুরি ভুলতে। রোজা ফিসফিস করে আওড়াই নিজ মনে, আই অলসো ক্যান ডু এনিথিং ফর ইউ মাই চাইল্ড, আই ক্যান বেয়ার এনিথিং। রীতি মাথা তুলে তাকায়, জিজ্ঞেস করে, কি বললে? রোজা হাসে, বললাম আমি রীতিকে ভালোবাসি। তাই কতটা? বলো বলো বলো। রোজা টিফিন ছেড়ে উঠে দাঁড়ালো রীতিকে কোলে নিয়ে। ওর কোমর ধরে ঘোরাতে ঘোরাতেই মেয়েটা খিলখিল করে হেসে উঠল। গড়বড়ে এলো যেন ওই হাসির ধ্বনিতে। ওকে ঘোরাতে ঘোরাতে মিহিসরে গেয়ে উঠল, আমি তোমাকে ভালোবাসি, ওকে তোমাকেই ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে। সন্ধ্যা হবে বলে সূর্যের আলোটা রক্তলাল প্রায়। রোজা ছোট করে শ্বাস ফেলল, তাকালো ব্যস্ত রীতির দিকে। সে খেলছে একটা চলন্ত বারবি দিয়ে, বেশ ব্যস্ত। ওর পাশে শাপলা গেম আছে, নজর রেখেছে। রোজা বেরিয়ে এলো রুম ছেড়ে। করিডোর ফাঁকা, নিচের ফ্লোর ও দুয়ারে শুধু অচেনা দুইজন গার্ড। শান্ত এলেন সহ আদিল মির্জার কাছে কোনো গার্ডস নেই। রোজা ওদের কাউকে না দেখে মারিয়ম বেগমকে খোঁজ করলেন। বিকেলের দিকে ভদ্রমহিলা পাঠিয়েছেন বেরোনোর পারমিশন চাইতে। সে যে আর অপমানিত হতে চায় না, যদি বেরোতে নিলে আবার বাধা দেয়, অসম্মানের বিষয় না। এই জন্য আগাভাগে পাঠিয়েছিলেন মরিয়ম বেগমকে। উনি কিছুতেই এসে জানান না। রোজা আপাতত মরিয়ম বেগমকেই খুঁজছে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ফের মনে পড়ল গত রাতের ঘটনা। মুহূর্তটা মুখটা কালো হয়ে এলো, মেঘ জমলো হৃদয়ের আঙ্গিনায়। দীর্ঘশ্বাস ফেলে নেমে আসলো নিচে। মরিয়ম বেগমকে পাওয়া গেল রান্নাঘরে। রান্নাঘরে আরও দুজন আছে। এই বাড়ির কাজের লোকদের কম বেশি সবাই চেনা রোজার। সপ্তাহের দিন করে ওদের কাজের দিন থাকে। রোজা ডাকলো মরিয়ম বেগমকে। মরিয়ম বেগম দ্রুত কদমে এগিয়ে এলেন, অসহায় হয়ে পড়লেন, আমি গিয়েছিলাম, আমাকে কিছু বলেনি। রোজার রাগের মাত্রা বাড়ার পাশাপাশি অসহায় লাগছে। আজ সারাটা দিন সে উদাস হয়ে কাটিয়েছে, বহু কষ্টে কাটিয়েছে, একটু আশায় যে প্রতিদিনের মতো হয়তোবা রাতে ওকে যেতে দেওয়া হবে। তার হাতে ফোন নেই, পরিবারের কারোর সাথে কোনো কথা বলা হয়নি। ওরা বাসায় পৌঁছেছিল কিনা তাও ভালোভাবে জানে না। রীতি না থাকলে মনে হয় রোজা পাগলের মধ্যে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি থাকতো, না হয় আদিল মির্জা থাকতো। তখন তো ওর শুধু চর মেরেছিল, এবারে সোজা একটা বুলেট বুকের ভেতরে ছুটতো। যত সব গুন্ডা একটা। রোজা বিড়বিড় করে নিচে এগোলো দুয়ারের দিকে। নিজের ভাগ্য পরীক্ষা করেছিল আর কি, অথচ দুয়ারে পাও ফেলতে পারেনি। অমনি বাইরে থেকে লম্বা চৌড়া পালোয়ানের মতো দেখতে একটা গুরুগম্ভীর ভঙ্গিতে বলল, ম্যাডাম, আপনার বেরোনোর পারমিশন নেই। রোজা আর এদের সাথে মুখ লাগালো না। তার ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছা করছে কিছু একটা করতে। বরাবরই ভীষণ মেজাজি মানুষ, সে অল্পতেই রেগে যায়, মেজাজ খারাপ হয়। তার ওপর নিজের ওপরে কেউ জোর ফলাতে এটা জীবনেও মানতে পারবে না, মানেও নি। নিজের বাবা মাই কত বাধ্য ছিল ওর, সেখানে এখন তার সাথে কি হচ্ছে? রোজা বাহিরটা দেখাতে চাইল। আশেপাশে কোথাও আদিল মির্জার হাতের কাছের একটা বডিগার্ডও দেখতে পেল না। সব কোথায় গেল? রোজা ফিরে এলো মারিয়ম বেগমের কাছে, প্রশ্ন করল, স্যার কি বাড়িতে নেই? মারিয়ম বেগম ওপরের দিকে তাকালেন, মাথা দুলিয়ে বললেন, আছে ওপরে। তার মানে বডিগার্ড এগুলো সব ওপরে। রোজা সিদ্ধান্ত নিল সে ওপরে যাবে। যদি সামনে পেয়ে যায় ওদের মধ্যে কাউকে, ওদের দিয়ে না হয় কথাবার্তা বলবে। রোজা সিঁড়ি ধরল, প্যান্টের ল্যান্থের সাথে পাটা বারবার লেগে যাচ্ছে। যাবে না? ওই সন্ত্রাসের পা তো ইয়া বড়, কোথায় ওর পা আর কোথায় রোজার। তার উপরে প্যান্টের কাপড় পিচ্ছিল, মুড়িয়ে রাখা যায় না।
খুলে সেই ঝুলে ফ্লোরে মিশে যায়। হারাই ওর পা জোড়া, হাঁটতে ঝামেলা হয়। সে পড়ে আছে এই বাড়ির কারো একজোড়া স্লিপারগুলো ফোমের, বেশ আরামদায়ক, শব্দ হয় না কোনো। রোজা নিঃশব্দে দোতলায় এসে 3 তলার সিঁড়ি ধরল। এই বছরটা গেলে সম্ভবত 5 বছর হবে এই বাড়িতে কাজ করছে। এই 5 বছরের মধ্যে একবার রোজা 3 তলায় আসেনি। স্যার তো দূরের বিষয়, সে তো ভালোভাবে দোতলাটাই দেখেনি। হৃদি রুম পর্যন্তই তার আগ্রহ। তবে আজ সিঁড়ির বাইরে বাইতে বাইতে তার মনে কিঞ্চিত আগ্রহের জন্ম হয়। আশপাশটা দেখতে দেখতে হঠাৎ আসতেই সঙ্গে সঙ্গে দেখা হলো স্বপন আর ক্লান্তকে। ওরা ছাদে ওঠার সিঁড়িগুলোর সামনে গার্ডস দেবার মতো দাঁড়িয়ে আছে। রোজা শান্ত হলো। যাক, এদের তো পাওয়া গেল। দ্রুত এগিয়ে গিয়ে বলল, এই যে শুনুন, আমাকে বলবেন কেন আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না? সন্ধ্যা হয়ে আসছে, আমার বাড়ি ফিরতে হবে। স্যারের সাথে কথা বলে বাইরে গার্ডসদের আমাকে বেরোতে দিতে বলুন। স্বপন নির্বিকার মুখে বলল, ম্যাডাম, আপনার বসের সাথে কথা বলতে হবে। রোজা ঘন ঘন শ্বাস ফেলল। তার আসলে ওই লোকের মুখোমুখি হতে ইচ্ছে করছে না। তার এখন সবটা চোখে ভাসছে, গলা টিপে ধরা, বুলেট ছোড়া সব। রোজা অনিচ্ছুক হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে প্রশ্ন করে, কোথায় স্যার? স্বপন তার সামনে থেকে সরে গেল। কানে ব্লুটুথে ফিসফিস করে কি বলল কে জানে। কথা শেষ করে এসে জানালো, ওপরে যান ম্যাডাম, ওপরে বস। রোজার গায়ে রীতিমতো আগুন ধরে উঠেছে যতবার এরা ম্যাডাম ম্যাডাম করছে। রোজা কি ওর হাত থেকে পিস্তলটা নিয়ে ঠোঁটে গুলি ছুড়বে? চললে নিশ্চয় শিক্ষা পেত। বেরোতো ম্যাডাম ম্যাডাম করা। কঠিনভাবে চোখ রাঙালো। তবে তর্কে গেল না। তর্কে গিয়ে লাভ নেই। সকলেই বুঝেছে ওরা একদম পুতুল যেন, একটা কথা শোনে না। অগত্যা ধরলো সাদের সিঁড়ি। বুকের ভেতরটা টিপটিপ করছে, ভয় হচ্ছে। হবে না বুঝি? এই তো গতকাল রাতেই 2টো বুলেট ছুঁড়েছিল। একটু জন্য রোজা বেঁচে ফিরেছিল। সেতে পড়ে সে যেতে চায় মৃত্যুর দিকে। তাকে তারপরও যেতে হচ্ছে। তার ভেতরটা ছটফট করেছে বেরোনোর জন্য, বাসায় ফেরার জন্য। সাথে ক্লাসের দরজার ওপরের পাশে শান্ত আর এলেন দাঁড়িয়ে সৈনিকের নাই। ওদের দিকে পুনরায় দাঁড়িয়ে পড়ল রোজা, কদম ফেললো না ভেতরে। এখান থেকে বলার চেষ্টা করলো, স্যারকে বলুন আমি বাসায় ফিরতে চাচ্ছি। এত সুন্দর করে জিজ্ঞাসা করে রীতিমতো নিচের উপরে রোজা ধিক্কার আসছে। কোথায় সে দুটো চটকানা মারবে তা না, ছি। অপরদিকে শান্ত এলেন নির্বিকার, কোথাও না তাকিয়ে ভীষণ শ্রদ্ধার সাথে বলল, ভেতরে আসুন ম্যাডাম, বসের সাথে কথা বলুন। রোজা মুখের দুটো বিচির রকমের গালি এলো। তার মনে আওড়ালো, একদম বাড়ালো ছাদের ভেতরে। সে প্রবেশ করতেই শান্ত আর এলেন বেরিয়ে গেল। দরজার বাহিরে গিয়ে দাঁড়ালো। এতে সামান্য হকচকালো রোজা। পর মুহূর্তেই নিজেকে শান্ত করে সামনে তাকিয়ে থতমতো খেলো। কতবার বাড়ানোর সাহস পেল না। সাথে যে সুইমিং পুল আছে তাই তো অবাকই সে জানতো না। আদিন মির্জা পুলে সাঁতার কাটছে পানিতে শব্দ করে। বাথরুমে পিস্তল ড্রিঙ্কস ঠিক পুলের ল্যাটারের পাশে। এখনো পুরোপুরি সূর্য ডোবেনি। অর্ধেক সূর্যের রক্তিম আলোয় চারিপাশটা মুগ্ধ করার মতো হলেও রোজা আর দৃষ্টি তুলে তাকালো না। এগুলো না আর একটি কদম। রোজা জানে সে সামান্য তুচ্ছ। এমন কারোর সাথে ঝামেলা করার সামর্থ্য তার নেই। এখন থেকে সে স্বাভাবিকভাবে নিজের ভুল স্বীকার করে নেবে। ওই চরের জন্যই তো লোকটা এমন করেছে, তাই না? সে জানাবে ভুলবশত চর মেরেছিল, বুঝতে পেরেছে। তাকে যেন মাফ করে দেয়। মাথা নিচু করলেই আর কেউ ছোট হয় না। তাই না? মাফ চাইলে যদি ঝামেলা মিটে যায় তাহলে ক্ষতি কি? রোজা নিজের মনকে বোঝালো, শক্ত করলো নিজেকে। অনিচ্ছুক হয়েও এবার স্বাভাবিক স্বরে বলল, আই এম সরি স্যার, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। প্রত্যুত্তরে একটা গভীর স্বরের ফিসলে ধ্বনির হাসি ধ্বনির কর্ণগোচর হতেই অপমানের রোজার স্বাভাবিক মুখে মেঘ জমল। তবে দৃষ্টি তুলে তাকালো না। আদিল সাঁতার থামিয়েছে, এসে পৌঁছেছে পুল ল্যাডারের সামনে। বেশ আরাম করে হেলান দিয়ে আছে। আর রোজা সতর্পণে একটা টাটু দেখতে পেল। চওড়া ডান কাতের ওপরে, সম্ভবত খুব গাঢ় এক ক্ষতর ওপরে একটা বাজ পাখির টাটু। রোজা আবার নুয়ে ফেল দৃষ্টি। আদিল ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলো অদূরে শক্তপোক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নারীর দিকে, যার পরনে তার কাপড় চোপড়। আদিল সাবলীলভাবে বলতে শুরু করলো, তার মানে? রোজার মুহূর্তে দৃষ্টি তুলে তাকায় আদিলের চোখের দিকে। রোজার কোমরের দিকটা ইশারা করে বাদ বাকি কথা শেষ করে। আমার কোনো ভুল ছিল না, তাই তো? রোজা তাদের দাঁত পিষে রাগে। এত বড় লুচ্চা লাফাঙ্গা রাগান্বিত মুখের রোজার শব্দ দুটো ছিল না। ও, তাহলে মেবি আই ক্যান টাচ হোয়েন এভার আই ওয়ান্ট। রোজা চোখ মুখ পাথরের মতো শক্ত হলো। দৃষ্টি দিয়ে যেন আগুন বেরোলো। চোয়াল রীতিমতো কাঁপে কথা বলার সময়। আপনি বাড়াবাড়ি করছেন মিস্টার মির্জা। আদিল জবাবে শুধু তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখের পলক যে পড়ে না তার। এই রূপ যেন সেই দিনের, যেদিন রীতিকে আগড়ে নিয়েছিল। আদিল কতদিন ওই রাগান্বিত মুখের কল্পনা করেছিল। রোজা দৃষ্টি ফিরিয়ে নিল, হাত মুষ্টিবদ্ধ করে কঠোরভাবে বলল,
আমার উচিত হয়নি অমন একটা কাজ করা, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি প্লিজ আপনার লোকদেরকে বলে দিন আমাকে যেতে, আমি বাড়ি ফিরবো। আদিল পুল্লাটারে বেয়ে এবারে উঠতে উঠতে আওড়ালো, দিস ইজ নট ফেয়ার মিস রোজ ইজ এইট। রোজা চমকে তাকালো। আদিলের শরীরে শুধু একটা ছোট প্যান্ট, লজ্জায় ও দ্রুত দৃষ্টি নামায়। আদিল কোনো রকমের শরীরে বাথরোব পরে, খোলাই থাকে রোগটা। ওভাবে কদম বাড়ায় রোজার দিকে। এতে মেয়েটা উদ্বিগ্ন হয়ে পড়ে, পিছিয়ে পালাতে চায় একদম, কিন্তু তা করে না, দাঁড়িয়ে রইল অটল। স্বাভাবিকভাবেই বলল, তাহলে কি করতে হবে? আদিল এসে দাঁড়ালো রোজার সামনাসামনি। তাদের মধ্যে বেশ খানিকটা দূরত্ব। আদিল মাথা নুইয়ে বলল, আমি তোমার কোমর ছুঁয়েছিলাম তাই তো? বিপরীতে তুমি আমার কোমর ছোপ বরাবর, অ্যান্ড দেন ইউ স্ল্যাপড মি। আদিল মির্জাকে চড় মেরেছ। ওয়াও, সাচ হ্যাডিসিটি। কিন্তু আমি লেডিসদের গায়ে হাত তুলি না। রোজা নিজ মনে ভেঙ্গা চালো। কত বড় মিথ্যবাদী, গলা চিপে ধরেছিল। তখন খেয়াল করলো আদিল কদম বাড়িয়েছে। বিপরীতে রোজা দ্রুত পিছিয়ে গেল। মুহূর্তে আরও নুয়ে এলো আদিলের মাথা। লোকটা নিচে কথা শেষ করে কণ্ঠে নামিয়ে বলল, হাউ অ্যাবাউট ডিপ ডিপ কিস ফর দ্যাট স্ল্যাপ? রোজার মাথায় তার মুহূর্তে ছিঁড়ে গেল। কাজ করলো না মস্তিষ্ক, রাগে অপমানে থরথর করে কাঁপলো ঠোঁট। চোখজোড়া লাল হয়ে এলো। বাবা বাবির ধার সে ধারল না। তার ডান হাতটা সেদিনের মতো উঠে গেল সজোরে। অথচ আদিল ইতিমধ্যে ওই বাঘিনীর রূপ কর্মকাণ্ডের সম্পর্কে অবগত। ধেয়ে আসা হাতটা নিচে হাতের মুঠোয় নিয়ে চোখের পলকে প্রয়োজন পড়ল না। হাতটা শক্ত করে চেপে ধরে মুহূর্তেই রোজাকে গড়িয়ে ফেলল। ওর পাতলা হাতটা পেঁচিয়ে ধরল মসৃণ পিঠে। সেই পিঠে এসে ড্রিম করে স্পর্শ করলো আদিলের প্রশস্ত উন্মুক্ত ভেজা বুকে। রাগে কাঁপতে থাকা রোজার হাতে আরও গাঢ়ভাবে শক্তি ব্যবহার করতেই ব্যথায় মেয়েটা কেঁকে ওঠে। আদিলের মুখটা তখন রোজার ঘাড়ের কাজটাই। মেয়েটা পুরো অস্তিত্ব জুড়ে আদিলের ক্লোনের ঘ্রাণ। ফর্সা ঘাড়ের দিকে চেয়ে মুগ্ধ হয় আদিল। মুখ বাড়িয়ে ওখানটায় ঠোঁট ছোঁয়াতে গিয়েও ছোঁয়ায় না, কানের খুব কাছে আওড়াই মাত্র। ইউ হ্যাভ গট সাম নার্ভাস মিস রোজ অ্যান্ড আই লাইক ইট। রোজা মুচড়ে যায়, দস্তাদস্তি করেও হাত ছাড়াতে পারে না, বরঞ্চ ব্যথায় চোখ ভিজে যায়। আদিলের ঠোঁটজোড়া একেবারে কানের লতে স্পর্শ করে ফেলে। আই ফাউন্ড জয় ইন টাইমিং টাইগার্স। আজকে আমি এত পর্যন্তই দিলাম, অ্যান্ড কেউ প্লিজ বললেন না এত ছোট কেন। অ্যাকচুয়ালি কালকে চিকেন ফ্রাইয়ের যে হাড় ছিল ওটা চিবোতে লাগে, আমার মানে গলায় লাগছে না জিহ্বার নিচে লাগছে, আমি বুঝতে পারতেছি না। সো আমার গলাটা প্রচণ্ড ব্যথা, মানে আমি এটা ফিল করতে পারি না। বাট ভয়েস ওভার করতে লাগে আমি বুঝলাম যে ওমা আমার নেকে তো পেন হচ্ছে। তো মানে এই অবস্থায় কন্টিনিউ করলে আরও বেশি ব্যথা হয়ে যাবে।